ఐ లవ్ యూ. ఇష్టం లేనోడితో కూడా మంచం మీద పడుకునేలా చేసే. ఐ లవ్ యూ చెప్పు. ఐ లవ్ యూ చెప్పు. నీకో గౌతమ్ గడికి లవ్ గురించి গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই লেটেস্ট একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে আগলি স্টোরি। সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ 7.6। এটা সম্ভবত তামিল সিনেমা এবং এই সিনেমাটা কিন্তু বর্তমানে বেশ চর্চায় রয়েছে। খুব বেশি দিন হয়নি সিনেমাটি রিলিজ হয়েছে, তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা খুবই সংক্ষেপে এই আগলি স্টোরি নামে সিনেমাটা আমরা দেখে আসি। তো এই সিনেমার শুরুটা হয় কার্তিক নামের একজন ব্যক্তিকে দেখিয়ে, যার স্ত্রীর নাম হচ্ছে নেহা এবং সে তার স্ত্রীর ইচ্ছাকে কখনোই প্রাধান্য দেয় না এবং মানে কার্তিকের যখন যা ইচ্ছা তার স্ত্রীকে সেভাবে ভোগ করে। ও যে একটা মানুষ, ওর যে একটা নিজস্ব ইচ্ছা শক্তি রয়েছে, এটার কোনো দাম নেই। আর এ কারণে নেহা এই সম্পর্কটাকে বন্দি জীবন হিসেবে মনে করে এবং সে কয়েকবার তার স্বামী কার্তিককে বোঝানোর চেষ্টাও করেছে, কিন্তু কার্তিকের একটা বদ্ধ ধারণা ছিল যে বিয়ে করার পরে নেহা তার একান্ত নিজের এবং তার ব্যক্তিগত সম্পত্তি। এবং সময়ের সাথে সাথে কার্তিকের ব্যবহার আরো ভয়ে ভয়ে হয়ে উঠেছিল। আর একদিন রাগের মাথায় কার্তিক তার সকল সীমা অতিক্রম করে ফেলে এবং নেহার উপর হামলাই করে বসে এবং নেহার উপর হামলা করার পরে তাকে ঘরের বাইরে নিয়ে যায়। আর তারপর যা ঘটে তাতে যে কারোরই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো কি ঘটেছিল ওই রাতে, আর এর উত্তর জানার জন্য আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ফ্ল্যাশব্যাকে। তো আমরা দেখি নেহা একটা স্কুলের শিক্ষিকা, আর সে বাচ্চাদের শিক্ষাদান করে খুবই সাধারণভাবে জীবনযাপন করে। আর তার একটা ভালো বন্ধু রয়েছে, মানে সেও শিক্ষিকা, তার সাথে নিজের মনের কথা শেয়ার করে। আর এরপর আমাদের কার্তিকের জীবন দেখানো হয়। কার্তিক একটা ভালো স্বনামধন্য প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, কিন্তু সে নিজের কাজে মনোযোগ না দিয়ে সে ফালতু সব কাজে সময় নষ্ট করে। অফিসের মধ্যে ওপেনলি সিগারেট খাওয়া এবং তার বইয়ের ছবি দেখা বা অন্যান্য মেয়েদের ছবি দেখা, এটাই তার দৈনন্দিন কাজ ছিল। আর তার এই কাজে অমনোযোগিতার জন্য শুধুমাত্র সহকর্মী নয়, তার বসও বিরক্ত ছিল। কিন্তু বস কেন কি কিছু বলতে পারে না। তো এর কারণটা জানতে আমাদের নিয়ে যাওয়া হয় আরেকটু আগে, যেখানে আমরা দেখি একদিন বস কার্তিককে ডেকে নিয়েছিল যে এসব কাজ আর করা যাবে না, সাবধান করতে, নয়তো চাকরি থেকে বরখাস্ত করবে। কিন্তু ওই সময় কার্তিক এমন একটা ভিডিও তার বসকে দেখায় যে কারণে তার বসের মুখ বন্ধ হয়ে যায়। আসলে কার্তিকের কাছে বসের একটা গোপন ভিডিও ছিল, আর সেই ভিডিও ব্যবহার করে কার্তিক তাকে ব্ল্যাকমেইল করে এই অফিসে রাহাজারি করতো। তো বুঝতেই পারছো, বস হলেও বসের পজিশনে ছিল না, সে কার্তিকের বিরুদ্ধে কিছুই করতে পারতো না। তো অফিস শেষে বের হওয়ার পরে কার্তিক তার বন্ধুদের নিয়ে একটা বারে আসে, যেখানে সবাই বিয়ার খাচ্ছিল, হাসি তামাশা করছিল। বাট তখনই কার্তিকের একটা বন্ধু নেহার নাম নিয়ে হালকা মজা করে যে আমাদের কার্তিকের বউ তো সবচেয়ে সুন্দরী, সেই মাল বা এই টাইপের একটা কথা। কিন্তু এই কথায় কার্তিক এত রেগে যায় যে সে জ্ঞানশূন্য হয়ে পড়ে, নিজের হাতে থাকা বিয়ারের বোতল দিয়ে বন্ধুর মাথায় আঘাত করে এবং তারপর মাটিতে ফেলে তাকে পেটাতে শুরু করে এবং চিৎকার করে বলে, আমার স্ত্রীকে নিয়ে কারো কোনো কিছু বলার অধিকার নেই, কারণ আমি তাকে অনেক সম্মান করি এবং ভালোবাসি, আর আমি একজন ভালো স্বামী। তো এইসব কথা শুনে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে সে নেহাকে অসম্ভব ভালোবাসে এবং স্বামী হিসেবে সে একটা বেস্ট স্বামী। কিন্তু আসলেই কি তাই? তো এটার উত্তর ধীরে ধীরে সামনে আসবে। আর এখানে একটা কথা বলে, এই সিনেমার গল্পটা অনেকটা আমেরিকান যে একটা আমরা সিনেমা দেখেছিলাম অবজেস্ট, সেটার মতোই। মানে একটা মানুষের উপর বেশি অবজেস্ট হলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেটা আর কি দেখবো। তো এর কিছু সময়ের পরে কার্তিক বাড়ি ফিরে আসে। বাড়িতে কাজের লোক উপস্থিত ছিল, আর ওই সময় নেহা তার রুমে বসে একটা মূর্তি নিয়ে কাজ করছিল। তো কার্তিক কয়েকবার তাকে ডাকে, কিন্তু নেহা কোনো প্রতিক্রিয়া দেখায় না। আর এখানে লক্ষ্য, নেহা যদিও জানতো যে কার্তিক ওকে ডাকছে, কিন্তু সে না শোনার ভান করে। তো যাই হোক, এখানে কি হয়েছে, বারে মারামারি করে এসে কার্তিকের কপালে আঘাত লেগেছিল, আর তাই সে নেহাকে বলে তার জন্য বরফ নিয়ে আসতে। এবং সে নেহাকে বলে সে যদি দ্রুত বরফ নিয়ে আসে তাহলে আজকে রাতে নেহা তার রুমে একা ঘুমানোর সুযোগ পাবে। তো এই কথা শুনে নেহা তো খুব খুশি হয় এবং দ্রুত বরফ খুঁজতে থাকে। তবে সে জানতো না যে কার্তিক আগে থেকেই বরফ লুকিয়ে রেখেছিল। তো নেহা খুঁজেই চলছিল, কিন্তু বরফ পাচ্ছিল না। আর এক মুহূর্তে কার্তিক এসে ওকে থামিয়ে দেয় এবং নেহার কাছাকাছি সে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার দুশ্চিন্তার আসল কারণ কি? আমি তোমাকে এত ভালোবাসি, তারপরেও তুমি খালি আমার কাছ থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করো কেন? তো নেহা এখানে চুপ করেই থাকে। কিন্তু তখনই কার্তিকের নজরে পড়ে নেহার হাতে লেখা একটা নামের ওপর, যে নামটা ছিল গৌতম। হয়তো নেহার এক্স গার্লফ্রেন্ডের নাম সেই সময় লিখেছিল, কিন্তু এই ট্যাটু তো উঠানো যায় না। তো তখনই কার্তিকের মনের মধ্যে থাকা হিংসারও বেড়ে যায় এবং অতিরিক্ত ক্রোধে কার্তিক করে নিজের হাতে থাকা জ্বলন্ত সিগারেট টেনে এবং সেই নামের উপর চেপে ধরে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করে। আর নেহা ব্যথায় চিৎকার করে ওঠে। আর এরপর কার্তিক নেহাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং নিজের রুম থেকে বের হয়ে যায়। আর নেহা সেখানে একাই পড়ে থাকে, আর তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে এবং তার এই কষ্ট, ভয় আর অসহায়ত্ব অচমকে তার অতীত জীবনে নিয়ে যায় এবং অতীতের কথা স্মরণ করে সে। আর এটা সেই সময় ছিল যখন গৌতম নেহার জীবনে ছিল এবং গৌতমের জীবনে সবচেয়ে মূল্যবান ছিল নেহা। এবং ছোটবেলায় নেহার গৌতম ভালো বন্ধু ছিল, দুজন একসাথে স্কুলে যেত, একসাথে খেলা করতো এবং অধিকাংশ সময় একসাথে কাটাতো এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। আর ওই সময় নেহা থাকতো তার নানির সাথে, আর তার নানি তার জীবনের সবকিছু ছিল। কিন্তু একদিন ভাগ্য তার কাছ থেকে সবচেয়ে বড় যে ভরসা
সমস্যাটা সেটা হচ্ছে তার নানি তাকে কেড়ে নেয়। আর নেহার বাবা মা তো আগে থেকেই ছিল না, মারা গিয়েছিল। তো নানির মৃত্যুর পরে নেহা সম্পূর্ণ একাকিত্ব হয়ে পড়ে। আর নিজের সব থেকে কাছের মানুষকে হারানোর পরে নেহা ভেতর থেকে এতই ভেঙে পড়েছিল যে সে শুধু কান্নাই করত। তবে নেহার তখনও ধারণা ছিল না যে ভবিষ্যতে তার জীবন আরো কঠিনতর হতে চলেছে। আর এখান থেকে কাহিনী বর্তমানে আবারও ফেরত আসে, যেটা সকলের সময় ছিল। তো নেহা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু তার টিফিন তখনও প্রস্তুত হয়নি। তো কাজের মেয়েটি তখন ঘাবড়ে যায় এবং বলে, আর 2টা মিনিট ওয়েট করুন ম্যাডাম। কিন্তু কাজের মেয়েটির কথা শেষ হওয়ার আগে কার্তিক ক্ষেপে ওঠে এবং উঁচু গলায় কাজের মেয়েটিকে বলে, এই তুই সময় মতো আমার নেহার খাবারটা কেন রেডি করতে পারিস না? তো নেহা তখন শান্ত গলায় জবাব দেয়, আমার টিফিন লাগবে না, বেরিয়ে যাচ্ছি। তো এই কথা শুনে কার্তিকের রাগ আরো বেড়ে যায়। সে কাজের মেয়েটিকে আরো বকা দিতে শুরু করে এবং নেহার যে বর্তমানে শরীর খারাপ চলছে এটার জন্য সে কাজের মেয়েটিকেই দোষী করে। আর তার কিছু সময় পর কার্তিক নিজে কিচেনে গিয়ে নেহার জন্য নিজের হাতে দোসা তৈরি করে। কিন্তু সমস্যা হচ্ছে নেহা দোসা খেতে একদমই পছন্দ করে না। দোসা সাউথ ইন্ডিয়ান একটা খাদ্য, আমার কাছে অখাদ্য লেগেছে, কিন্তু অনেকে এটা পছন্দ করে। ইভেন সাউথ ইন্ডিয়ান প্রত্যেকটা খাদ্য আমার কাছে অখাদ্য লেগেছে। খাওয়ার সিস্টেম কি আমি তাই জানি না, আমি চেন্নাইতে ছিলাম 15 দিনের মতো, তো আমি জানি। তো যাই হোক, নেহা খাওয়ার জন্য মানা করে দেয়। বাট তখন কার্তিক কঠিন গলায় বলে যে তুমি যদি এখন এই খাবারটা না খাও তাহলে তো তুমি স্কুলে যেতে পারবে না, মানে কর্মক্ষেত্রে, এমনকি তোমার এই চাকরিটাও হয়তো করতে পারবে না। তো বাধ্য হয়ে নেহা ভয়ে খেতে শুরু করে। আর খাওয়ার সময় তার চোখ ভিজে উঠেছিল। তো নেহাকে খেতে দেখে কার্তিক হাসি দিয়ে বলে ওঠে, তুমি আসলে অনেক অদ্ভুত, ভালোবেসে খাওয়াতে চাইলে খাও না, কিন্তু রাগ দেখালে চুপচাপ খেয়ে নাও। তো কিছু সময় পরে কার্তিক করে কি নিজেই নেহাকে স্কুলে ড্রপ দিয়ে আসতে যায়, কিন্তু পুরো রাস্তায় তার ব্যবহার সাধারণ মনে হয় না, একটু সাইকো টাইপের। তো স্কুলে পৌঁছানোর আগেই কার্তিক করে কি গাড়ি থামিয়ে দেয়। এরপর যা হয় তা নেহাকে ভেতর থেকে গুড়িয়ে দেয়, মানে গাড়ির মধ্যেই নেহার সাথে জোরপূর্বক ইন্টিমেট হয়। মানে চিন্তা করে একজন মানুষ যাচ্ছে কর্মক্ষেত্রে, তখন তার স্বামীর কাছ থেকে এই টাইপের একটা কিছু পেতে হয়। এটা অবশ্যই নর্মাল একটা ব্যাপার না, খাতির থাকলে ঠিক আছে, কিন্তু ওদের মধ্যে তো ওই খাতিরটা তৈরি করতে পারেনি ওর হাজবেন্ড। তো যাই হোক, আমরা দেখতে পাই নেহার ঠিক মতো হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে। তো যাই হোক, সে ক্লাসরুমে না গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আর সেখানে তার বন্ধু বৈশালী তাকে দেখে। তো নেহার অবস্থা দেখে বৈশালী বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আর অনেকবার প্রশ্ন করার পরে নেহা একদমই ভেঙে পড়ে এবং বৈশালীর কাছে সকল সত্য কথা বলে দেয়। তো এই কথা শুনে বৈশালী দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায় এবং নেহার প্রয়োজনীয় চিকিৎসা করা হয় এবং প্রয়োজনীয় কিছু ওষুধ দেয়। তবে এখানে নর্মালি যদি ইন্টিমেট হতো তাহলে তো অবশ্যই ওষুধ বা এই পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়তো না। হয়তো বুঝতে পারছো যে বিকৃত যৌন চর্চা হয়তো হয়েছে। তো যাই হোক, সন্ধ্যায় বাড়ি ফিরে আসার পরে নেহা একা তার রুমে বসে কান্না করছিল। আর কান্না করতে করতে তার মনে আবারও অতীতের স্মৃতি ফিরে যায়। আর নেহা সেই দিনগুলোর কথা স্মরণ করে যখন তার নানি মারা যাওয়ার পর তার জীবনে এই পরিবর্তনগুলো শুরু হচ্ছিল। তো নানির মৃত্যুর পরে নেহা সম্পূর্ণ একা হয়ে পড়েছিল। আর এমন পরিস্থিতিতে তার আপন মামা নেহাকে তার সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর নেহা যখন এই কথা গৌতমকে জানায়, গৌতম আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না আর আমাকে কখনো ভুলে যেও না, পড়ালেখা শেষ করে আমি তোমাদের শহরে চলে আসবো। তো এরপর নেহা তার মামার সাথে শহরে চলে আসে। তো নেহার মামা অরিজিনাল একটা ভালো মানুষ এবং এখানে একটা বিষয় লক্ষ্য, মামা খালার অরিজিনালি অন্যরকম হয়ে থাকে, তবে যদি সেখানে সম্পত্তির কোনো ব্যাপার না থাকে আর কি। তবে আমার মামা খালার অনেক ভালো। তো যাই হোক, নেহার মামা নেহার অনেক খেয়াল রাখে এবং নেহার সকল ইচ্ছা এবং প্রয়োজনীয়তা পূরণ করে। আর নেহাকে সে কখনোই একা অনুভব করতে দেয় না। তবে এত কিছুর মধ্যে একটা জিনিস কখনোই পরিবর্তন হয় না, সেটা হচ্ছে নেহা এবং গৌতমের ভালো বন্ধুত্বটা। এবং এমন একটা দিন কাটে না যেখানে তারা একে অপরের সাথে কথা বলেন এবং ল্যান্ড ফোনের সাহায্যে এই যোগাযোগ তাদের আজীবনে চলছিল। আর সময়ের সাথে সাথে আমরা দেখতে পাই তারা দুজনেই বড় হয়ে গিয়েছে, গৌতমেরও লেখাপড়া শেষ হয়ে গিয়েছে। তো একদিন সে নেহাকে ফোনে বলে, আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসছি। তো নেহা ভেবে নিয়েছিল হয়তো গৌতমের আসতে অনেক দেরি হবে, আর 2, 4, 10, 15 দিন। কিন্তু নেহা বিশ্বাসই করতে পারছিল না যে তার পরের দিনই গৌতম ওর কলেজে চলে এসেছে। আর এগুলো কিন্তু অনেক পুরনো কাহিনী, নেহার বিয়ের আগের কাহিনী। তো গৌতমকে দেখে নেহার তো খুশি দ্বিগুণ হয়ে গিয়েছিল। আর স্মিত হাসিতে গৌতম জানায় যে তার পরিবারও এখন থেকে শহরে বসবাস করার জন্য চলে এসেছে। তো এখানে গৌতম নেহাকে বলে, এবার আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। আর তারপর তারা দুজন আবারও ছোটবেলার মতো একসাথে কাটাতে শুরু করে এবং ছোটবেলার বন্ধুত্ব এখন যেহেতু বড় হয়েছে তারা আস্তে আস্তে ভালোবাসায় চলে যায়। আর এই ভালোবাসা থেকে নেহা আর গৌতম তারা দুজনের হাতে ট্যাটু করিয়েছিল। আর এটা তাদের ভালোবাসার একটা স্পেশাল নিদর্শন হিসেবে থাকে। তো এখন আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে নেহা গৌতমকে ছেড়ে এই হারামজাদাকে কেন বিয়ে করলো, ঘটনা কি? তো এটার উত্তর আমরা পাবো একটু পরে। তো যাই হোক, কাহিনী এখন আসে আবার বর্তমানে। কার্তিক অফিস থেকে বাড়িতে ফিরে আসে এবং নেহার পাশে বসে। আর কিছুক্ষণ পরে যখন নেহার ঘুম ভাঙে তখন কার্তিক নেহার সামনে একটা লাড্ডু খেতে দেয়। অ্যাকচুয়ালি সকালে সে নেহার অপছন্দের দোসা খেতে বাধ্য করেছিল, কিন্তু কার্তিক জানে নেহার লাড্ডু পছন্দ আর এই কারণে হয়তো সে নিজের ভুল শুধরে নিচ্ছিল। তো কার্তিক নরম কণ্ঠে নেহাকে বলে যে আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি, বাট নেহা খেতে মানা করে দেয়। আর নেহার কাছ থেকে এই না শব্দটা শুনেই কার্তিকের চেহারার রং পাল্টে যায় এবং কার্তিক অতিরিক্ত রেগে যায় এবং লাড্ডু মাটিতে ফেলে দেয় এবং চিৎকার করে বলে, তোর সমস্যাটা কি? হয় আমি তোর জন্য এত চিন্তা করি, তোর এত খেয়াল রাখি, তারপরে তুই কেন আমাকে এত ঘৃণা করিস? তো এইবার নেহা আর চুপ করে থাকে না, সে জবাব দেয়, কাউকে কষ্ট দেওয়া ভালোবাসা হয় না, কাউকে বাধ্য করেও ভালোবাসা যায় না, কাউকে যন্ত্রণা দেওয়া ভালোবাসা নয়। তো এরপর কিছুক্ষণ চুপ থেকে নেহা আবারও বলে যে আমি গৌতমকে ভালোবাসি আর আমি সবসময় তাকে ভালোবাসবো, তুমি
আমার জন্য কিছুই নাও, তোমার জন্য আমার মনে কিছুই নেই। তো এইরকম একটা কথা শুনে বুঝতেই পারছো কার্তিক কি করবে। তার চেহারায় ভয়ানক ক্রোধ দেখা যায় এবং কার্তিক এখানে ধীরে বাট ভয়ানক কণ্ঠ বলে, তাহলে এই কারণটা গৌতম, এবার আমি বুঝলাম তুই কেন আমাকে ভালোবাসিস না। আর এরপর সে নেহার আরো কাছে এসে নেহাকে বলে, তুই এখনই আমাকে আই লাভ ইউ বলবি। বাট নেহা চুপ করে থাকে। আর তারপর কার্তিক কণ্ঠ আরো বেশি কঠিন করে বলে, আমি এবারই শেষবার বলছি, তুই দ্রুত আমাকে আই লাভ ইউ বলবি, নয়তো এর পরিণতি হবে ভয়াবহ। তো এরপর দেখা যায় পরিস্থিতি আগের চেয়ে আরো ভয়াবহ হয়ে ওঠে। আর এখন কার্তিক শুধুমাত্র নেহাকে চায় না, মানে ওর শুধু দেহ পর্যন্ত সীমাবদ্ধ না, ইচ্ছার বিরুদ্ধে দেহভোগ করছে তা নয়, ওর মানসিকভাবে ওকে ভালোবাসতে, ওর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চায়। তো অতিরিক্ত ক্রোধে কার্তিক করে কি পাশ থেকে ফুলদানি উঠিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে, আর ফুলদানি ভেঙে কাঁচের টুকরো ছড়িয়ে পড়ে। তবে তবুও নেহা কিছুতেই আই লাভ ইউ বলে না। তো এটা দেখে কার্তিকের ব্যবহার আরো অদ্ভুত হয়ে যায়। আর কার্তিক পাশ থেকে একটা কাঁচের বোতল ওঠায় এবং নিজের কপালে নিজে আঘাত করে। আর এর ফলে বোতল ভেঙে গুড়িয়ে যায় এবং কার্তিকের কপাল ফেটে রক্ত ঝরতে শুরু করে। আর কার্তিকের এই অবস্থা দেখে নেহা ঘাবড়ে যায় আর সে বুঝতে পারে না তার কি করা উচিত। তো ভয়ের দুশ্চিন্তা এতটাই বেশি মাত্রায় চলে যায় যে নেহা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ভিডিওর এই পর্যায়ে আমরা একটা ব্রেক নিচ্ছি। আগে আমরা যে ব্রেকটা সামনে নিতাম, এই ব্রেকটা আমরা এখানে এই জন্যই নেই যাতে নতুন যে অডিয়েন্স রয়েছে তারা বিরক্ত হয়ে প্রথমে চলে না যায়। তো তোমরা যারা পুরনো অডিয়েন্স রয়েছে তোমরা একটু ম্যাচুরিটি দেখাবে। তোমরা এই ব্রেক যাই থাকুক না কেন, যা রেডি থাকুক না কেন, আমি না দেখা পর্যন্ত কোনো অ্যাড দেখবে না। তুমি একটু টেনে দেবে, একটু কষ্ট করে টানো, এই তো সর্বোচ্চ 40 সেকেন্ড পরেই তুমি আবার ভিডিওতে চলে আসছো। তো কোনো কমার্শিয়াল ব্রেক থাকলে আমি প্লে করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায় যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো আমরা একটাই কি দেখেছিলাম, কার্তিক পুরো খেপে গিয়েছে, সে নিজের মাথায় বোতল ভেঙে দেয়, রক্ত ঝরতে থাকে। আর এই দৃশ্য দেখে ভয়ের দুশ্চিন্তায় নেহা সেখানে অজ্ঞান হয়ে যায়। তো এর কিছুক্ষণ পরে কার্তিক করে কি ডক্টর নিয়ে আসে। আর চেক আপ করার পরে ডক্টর জানায় চিন্তার কোনো কারণ নেই, ক্রমাগত মানসিক চাপের কারণে নেহার এই অসুস্থতা হয়েছে, সে খুব দ্রুতই তার জ্ঞানে ফিরে আসবে। তো কিছু সময় কেটে যাওয়ার পরে যখন নেহার জ্ঞান ফিরে আসে তখন সে বাড়ির আঙিনা থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। নেহা বাইরে এসে দেখে যে কার্তিক অনেকগুলো কাঠের টুকরো এক জায়গায় করেছে এবং সেগুলোর উপর কেরোসিন তেল ঢালে। আর তারপর নিজে সেই কাঠের টুকরোর উপর দাঁড়ায়। আর তারপর সে নেহার দিকে তাকিয়ে বলে, তুই যদি আমাকে এখন আই লাভ ইউ না বলিস আমি নিজেকে আগুনে জ্বালিয়ে দেবো। তো এতটুকু বলেই ও করে কি ম্যাচ দিয়ে আগুন ধরাতে শুরু করে এবং ওর চোখে স্পষ্ট রাগ এবং ভয়ঙ্কর জেদ দেখা যাচ্ছিল। তো নেহা বুঝে যায় যে পরিস্থিতি এখন হাতের বাইরে। তো ভয় আর অসহায় হয়ে নেহা সেই বাক্যটা উচ্চারণ করে যেটা কার্তিক শুনতে চায়, যে আই লাভ ইউ। বাট এই শব্দগুলোতে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধুমাত্র ভয় আর অসহায়ত্ব। তো কেন এই পরিস্থিতি হয়েছে, কার্তিকের প্রতি নেহার কেন এত ঘৃণা, তো এটা জানতে আমাদের আবারও নিয়ে যাওয়া হয় অতীতে। আর তখন আমাদের সেই সময় দেখানো হয় যখন নেহা প্রথমবার তার মামার বাড়িতে এসেছিল। আর এখানেই প্রথমবার সাক্ষাৎ হয়েছিল কার্তিকের সাথে। তো আসলে কার্তিক কোনো বাইরের ছেলে ছিল না, বরং নেহার মামার ছেলে ছিল। আর এই পার্টে একটা মজার কথা বলি, নর্মালি হিন্দুদের মধ্যে কিন্তু কাজিনের সাথে বিয়ে হয় না, কিন্তু তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কার্নাটকা সেই অঞ্চলে ক্রস কাজিন ম্যারেজ একটা নর্মাল ব্যাপার, একবার সাধারণ একটা ব্যাপার, যদিও ওরাও হিন্দু। তো যাই হোক, আসলে হয়েছে কি অনেক বছর আগে থেকেই বাড়ির যে বয়স্করা ছিল তারা হাসি ঠাট্টা করে বলতো যে তোদের দুজনের বিয়ে দেবো, মানে এরকম আমাদের সাথেও হয়েছে, অনেকবার হয়। তো ছোটবেলা থেকে কার্তিককে বোঝানো হয়েছিল যে নেহার খেয়াল রাখার দায়িত্ব তোমার। হয়তো এই কথা কার্তিক এত সিরিয়াস ভাবে নিয়েছিল, তার মনে এত গভীরভাবে গেঁথে গিয়েছিল যে ধীরে ধীরে সে অনুভূতি তীব্র উন্মোদনায় পরিণত হয়। এবং কার্তিক ছোট থেকেই নেহার আশেপাশে থাকতে পছন্দ করতো, নেহার ছোটখাটো প্রয়োজনীয়গুলো পূরণ করতো। এবং সময়ের সাথে সাথে কার্তিকের পুরো পৃথিবী নেহার মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। দুজনের একসাথে খেলা করা, একসাথে পড়াশোনা করে বড় হওয়া। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কার্তিকের অনুভূতি কিন্তু অনেক বড় পর্যায়ে চলে যায়। সে নেহাকে তার জীবনের একজন সদস্য না, বরং ব্যক্তিগত সম্পদ মনে করত। আর অন্যদিকে নেহার গৌতমের ভালোবাসার সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গভীর হয়ে উঠেছিল, দুজনে একে অপরের কাছাকাছি এসে পড়েছিল। কিন্তু নেহার এই সম্পর্কের ব্যাপারে কার্তিক কিছুই জানতো না, এমনকি পরিবারের সদস্যরাও কেউ জানতো না। তো একদিন গৌতমের সাথে দেখা করে নেহা যখন বাড়িতে ফিরে আসে তখন সে জানতে পারে যে তার মামা এবং তার পরিবারের অন্য কিছু সদস্যরা একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাচ্ছে এবং পরের দিন তারা ফিরে আসবে। এর মানে সেই রাতে নেহার কার্তিক এই বাড়িতে একা থাকবে। তো সন্ধ্যায় সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল আর তখন কার্তিক সেখানে আসে। আর এখানে কার্তিক মোটামুটি বিয়ার টেয়ার খেয়ে এসেছে, বাবার একটু বিগ্রানো ছেলে। তো বাবা তাকে অনেক ভালোবাসে, খাবার খেতে ডাকে। কিন্তু সামনে যখন খাবার পরিবেশন করা হয় কার্তিকের মুড তো আগে থেকেই খারাপ ছিল। সে করে কি প্লেটের
দিকে কিছুক্ষণ তাকায়, তারপর রেগে গিয়ে বলে আমাকে এসব ছাইগু এখন খেতে হবে। তো এ কথা বলে সে প্লেট একদিকে ছুঁড়ে মারে এবং সোজা নিজের ঘরে চলে যায়। আর বাড়ির বাকি সবাই আচরণ দেখে ভয় পায় এবং অবাক হয়ে যায়। তো রাতে নেহা যখন তার রুমে শুয়েছিল তার ফোনে একটা মেসেজ আসে, আর নেহা সেই মেসেজ ওপেন যখন করে ওর চেহারার রং পাল্টে যায়। মেসেজে একটা ভিডিও ছিল যেখানে নেহা আর গৌতমকে একসাথে দেখা যাচ্ছিল এবং তারা একে অপরের সঙ্গে কথা বলছিল, সময় কাটাচ্ছিল। তো ভিডিও দেখে নেহা বুঝে যায় যে কেউ ওর উপর নজর রাখছে, কিন্তু একটু পরে জানা যে এটা অন্য কেউ নয়, ওর মামাতো ভাই কার্তিক। এবং কার্তিক ওদের দুজনের একসাথে দেখে ওদেরকে ভিডিও রেকর্ড করেছে এবং মারাত্মক খেপে গিয়েছে। এবং কিছুক্ষণ পরে কার্তিক নিজে নেহার রুমে এসে উপস্থিত হয় এবং তার চেহারায় স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। তো কার্তিক তখন নেহাকে জিজ্ঞাসা করে তুই কেন এমন করলি? আমি সবসময় তোর খেয়াল রেখেছি, তোর ভালো খারাপ নিয়ে চিন্তা করেছি, কিন্তু তুই আমাকে ছেড়ে অন্য কারোর সাথে কেন গেলি? আর এরপর কার্তিক আরো বলে আমি গৌতমের সঙ্গেও দেখা করেছি আর তারপর ওকে ইচ্ছা মতো পিটিয়ে এসেছি, আর আমি তোকে সাবধান করে দিয়েছি তুই যদি আর কখনো ওর সাথে দেখা করিস ব্যাপারটা শুধুমাত্র পিটানো পর্যন্ত থাকবে না, ওকে দুনিয়া থেকে আমি গায়েব করে দেবো। তো এরকম একটা সাইকোটাইপ ছেলের কাছ থেকে এই কথা শুনে নেহা তো অনেক ভয় পেয়েছে এবং নেহা ভাবতে থাকে সত্যি কার্তিক আবার কোনো বড় অঘটন না ঘটিয়ে ফেলে। তো পরের দিন সকালে যখন কার্তিকের বাবা বাড়িতে ফিরে আসে তখন কার্তিক সোজা তার কাছে আসে এবং রাগান্বিত স্বরে বলে আপনি সবসময় বলেছেন যে নেহা আমার সাথেই থাকবে, কিন্তু নেহা তো অন্য কাউকে ভালোবাসে, আপনি ওকে বোঝান নয়তো আমার দ্বারা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে কিন্তু। তো এই কথা বলে কার্তিক সেখান থেকে চলে যায়। আর কার্তিক যাওয়ার পরে সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। নেহা সাহস যুগিয়ে তার মামার কাছে সকল সত্য কথা বলে এবং কান্না করতে করতে নেহা বলে আমি গৌতমকে ভালোবাসি এবং নিজের ভবিষ্যৎ জীবন আমি গৌতমের সঙ্গেই কাটাতে চাই। তো নেহার মামা এই কথাগুলো বুঝতে পারে, গভীরভাবে একটা নিঃশ্বাস নেয় এবং তারপর সে বলে যে তোমার নানি আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিল যে আমি যেন সবসময় তোমার খেয়াল রাখি এবং তারা এটাই চাইতো যে সঠিক সময় আসলে তোমার বিবাহ যেন কার্তিকের সাথেই হয় এবং ছোটবেলা থেকেই তোমাদের বিয়ের কথা পাকা করা ছিল। আর আমার ছেলেটাও তো ভালোই ছিল আগে, কিন্তু ছোটবেলাতে ওর মা মারা গিয়েছে, বেশিরভাগ টাইমে একা কাটিয়েছে, ঘন্টার পর ঘন্টা একা ঘরে বসে থাকতো, পুতুলের সাথে কথা বলতে খেলা করতো। তো শুরুর দিকে আমার কাছে এটা স্বাভাবিকই লাগতো, কিন্তু ধীরে ধীরে এটা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর এজন্য আমি যখন ডক্টরের কাছে ওকে নিয়ে যাই, ডক্টর জানায় একটানা একা থাকতে থাকতে ওর মানসিক চাপ সৃষ্টি হয়েছে এবং ডক্টরের পরামর্শে তখন অন্য বাচ্চাদের সাথে ওকে যখন আমি খেলতে দিতাম ও কারোর সাথেই বেশি সময় মিশতে পারতো না, প্রতিবারই কাউকে না কাউকে ঝগড়া করতো এবং মারতো এবং আবার একা হয়ে যেত। তো এরপর নেহার মা আরো বলতে শুরু করে যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো সেদিন থেকে ওর মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। ও পুতুলের সঙ্গে খেলা করা বন্ধ করে দিয়েছিল, আগের মতো হাসতে শুরু করেছিল এবং এই প্রথম তোমার সাথে তো বেশি সময় কাটাতে শুরু করেছিল এবং তোমার সাথে থাকার সময়টা কার্তিক আসলে অনেক খুশি থাকতো। তো কিছুক্ষণ চুপ থেকে তারপর নেহার মামা আবারও বলে আমি একটা ওয়াদা করেছি নেহা, এখন আর আমি সেটা ভাঙতে পারবো না। আর তুমি যদি কার্তিককে বিয়ে না করো তাহলে আমার ভয় হয়তো কার্তিক নিজের কোনো বড় ক্ষতি করে বসবে, আর আমি আমার একমাত্র ছেলেকে হারাতে চাই না নেহা। তো এই সব ঘটনা শোনার পরে নেহা ভেতরে পুরো ভেঙে যায় আর তারপর সে নিজের রুমে চলে আসে এবং তার ভেতরে হতাশা এবং অসহায়ত্ব মারাত্মক বাসা বেঁধে ফেলে এবং কিছুক্ষণ পরে নেহা সুইসাইডের অ্যাটেম্প্ট করে হাতের রক কেটে। আর তারপর পরিবারের সবাই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়, কিন্তু হসপিটালেও আমরা দেখতে পাই কার্তিক দেখা করতে গিয়ে এমন সব আচরণ করে সে নেহাকে বলতে থাকে তোর নিজের খেয়াল রাখা উচিত ছিল, তুই যদি এভাবে নিজের ক্ষতি করিস তাহলে কিন্তু আমি মরে যাবো। তো কার্তিকের কথায় নেহা আরো ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে তার নিজের জীবনের উপর তার কোনো অধিকার নেই। তো এরপর একদিন সুযোগ পেয়ে নেহা করে কি গৌতমের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু গৌতমের বাড়িতে গিয়ে নেহা জানতে পারে যে গৌতম আর তার পরিবার অন্য শহরে শিফট হয়ে গিয়েছে। মানে বুঝতেই পেরেছো গৌতমকে কোন লেভেলের ভয় দেখিয়েছে ওই হারামজাদা, যে তুই যদি কিছু করিস তাহলে কিন্তু তোর গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো বা একটা ক্ষতি করে দেবো। তো হয়তো নেহাকে বাঁচাতে গৌতমও পালিয়ে গিয়েছে এবং নেহার কল যে তখন করে ওর নাম্বারটা বন্ধ পাওয়া যায়। তো এসবের কারণে নেহার ভেতরের সকল আশার আলো নিভে যায় আর সবশেষে নেহা একটা নীরব ফাঁকা স্থানে এসে বসে এবং কান্না করতে থাকে। আর এরপর যখন কার্তিক জানতে পারে নেহা বাড়িতে নেই সে ঘাবড়ে যায় এবং নেহাকে খোঁজার জন্য কার্তিক সব জায়গায় ছুটে যায় এবং অবশেষে নেহাকে পেয়েও যায়। আর তারপর সে নেহার ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে মানে ওকে যে একটু ভালো মতো কথা বলবে সেটা না করে ওকে পিটিয়ে জোর করে নিয়ে আসে। আর বাড়িতে ফেরার পরে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। কার্তিকের বাবা যখন তাকে শান্ত করতে চায় তখন কার্তিকের সকল রাগ ওর বাবার উপরে এসে পড়ে। আর ছোট থেকেই তো কার্তিকের মনে একটা বিশ্বাস ঢোকানো হয়েছিল যে নেহা একদিন তার বউ হবে, কিন্তু এখন যখন সে আশাটা ভেঙে যায় তখন কার্তিকের মানসিক অবস্থা ডেঞ্জারাস খারাপ হতে শুরু করে। তো নেহা তো এইসব চুপচাপ দেখছিল এবং সে বুঝতে পারছিল পরিস্থিতি তার হাতের নাগালের বাইরে চলে গিয়েছে এবং শেষ পর্যন্ত সে নিজের মনকে শক্ত করে একটা কঠিন সিদ্ধান্ত নেয়, যেটা অবশ্যই তার মন থেকে সিদ্ধান্তটা আসেনি। তো বুঝতেই পারছো পরিস্থিতির শিকার হয়ে এবং পরিবারের চাপে ফাইনালি সে কার্তিককে বিয়ে করতে রাজি হয়। আর কিছুদিন পরেই দুজনের বিবাহ হয়। তো এই সম্পর্ক কখনোই কিন্তু নেহার পছন্দের ছিল না আর বিয়ের পর থেকে নেহা কখনোই আনন্দ দেখতে পায়নি বা তার মুখে হাসি দেখা যায়নি এবং তার মধ্যে এখনো গৌতমের জন্য অনুভূতি এবং হারিয়ে যাওয়া ভালোবাসার কষ্ট উপস্থিত ছিল। তো এটা গেল ব্যাক স্টোরি। এরপর আবার কাহিনী বর্তমানে আসে। আমরা দেখতে পাই যখনই স্কুল থেকে নেহা বাড়ি ফিরে আসে কার্তিক দ্রুত নেহার কাছে যায় এবং কার্তিক
কার্তিক নেহাকে নিজের কাছাকাছি নিয়ে আসে, ওকে জড়িয়ে ধরে এবং মনে করে ইন্টিমেট হয়। বাট তখনই নেহা করে কি কার্তিককে ধাক্কাতে সরিয়ে দেয় এবং নেহা কঠিন কণ্ঠস্বরে বলে যে তুমি যদি আর কখনো আমার অনিচ্ছাতে আমাকে স্পর্শ করো আমি নিজেকে শেষ করে দেবো। ছুরি দেখিয়ে ভয় দেখায় এবং একথা বলে নেহা নিজের রুমে চলে যায়। আর অন্যদিকে কার্তিক সারা রাত অস্থিরতায় কাটাতে থাকে, নিজের একাকিত্ব আর রাগ কন্ট্রোল করতে এসে রাত ভরে মদ খায়। আর পরের দিন সকালে যখন কাজের লোক আসে তখন কার্তিকের ঘুম ভাঙে। আর ঘুম ভাঙার পরেই প্রথমেই কার্তিক করে কি নেহার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু উত্তর শুনে কার্তিকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কাজের লোক জানে আমি সকালে যখন কাজে এসেছি তখনই তো আপনার নেহা বাড়িতে ছিল না। তো এই কথা শুনে কার্তিকের ভেতরে ভয় কাজ করতে শুরু করে। সে বারবার নেহাকে কল করে কিন্তু কল আর রিসিভ হয় না। তো দুশ্চিন্তা থেকে কার্তিক করে কি সোজা নেহার স্কুলে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে নেহার একমাত্র বান্ধবী বৈশালীকে জিজ্ঞাসা করে নেহা কোথায়, সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো বৈশালী তখন কার্তিকের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জবাব দেয়, তুমি ওর স্বামী, এই প্রশ্ন আমাকে নয় বরং তোমাকে করা উচিত, তুমি নিজে করো, নিজেকে প্রশ্ন করো। তো যাই হোক কার্তিক আর কোনো কথা বাড়ায় না, কিন্তু নেহার তো আর কোনো খোঁজ নেই। আর তারপর কার্তিক নিজের সাধ্যমতো পুরো শহরে নেহাকে খোঁজে। দিন কাটতে থাকে, 1 রাত 2 রাত 3 রাত কেটে যায়, 4 রাত কেটে যায়, কিন্তু কার্তিক আর নেহাকে খুঁজে পায় না। কার্তিকের অবস্থা আরো খারাপ হতে থাকে এবং কার্তিক ঠিক মতো খাবার খেতে না পেরে, শান্তিমতো ঘুমাতে না পেরে পাগল পাগল হয়ে যায়। তার প্রতিটা চিন্তা ভাবনা শুধুমাত্র নেহাকে ঘিরে। এভাবে একটা সপ্তাহ কেটে যায়। আর এরপর একদিন সকালে কলিং বেল বেজে ওঠে। নর্মালি প্রতিদিনই কলিং বেল বাজে এবং প্রতিদিনই আর কার্তিকের মনে একটা আশার আলো জেগে ওঠে, হয়তো তার নেহা এসেছে, কিন্তু খুলে দেখা যায় অন্য কেউ বা কাজের লোক। তো এভাবে একটা না একাকিত্ব, আফসোস এবং তীব্র উন্মোদনার টান এগুলো ধীরে ধীরে ওকে পাগল বানিয়ে দিচ্ছিল। মনে করে যে ডাইরেক্ট বদ্ধ পাগল। আর এখন তার কাছে বাস্তব আর কল্পনার মাঝে কোনো তফাৎ ছিল না, এমনকি কাজের মেয়েকেও নেহা মনে হতে থাকে। তো এইভাবে দিন কেটে যেতে থাকে, কিন্তু কার্তিকের কাছে সময় যেন একটা জায়গায় আটকে ছিল এবং বাড়ির প্রতিটি কোণা তাকে নেহার কথা মনে করিয়ে দিচ্ছিল। কখনো কখনো সে তো নেহার ছবি ধরে অনেকক্ষণ দেখতেও থাকতো এবং কান্নাও করতো এবং নেহার ঘরে বসে পুরোনো দিনের কথাগুলো মনে করতে থাকে। তবে ধীরে ধীরে কার্তিকের এই অস্থিরতা আক্রমণাত্মক রূপ নিতে থাকে। রাগে জিদে সে বাড়ির জিনিসপত্র ভাঙতে শুরু করে, কখনো টিভির উপর রাগ প্রকাশ করতো, নয়তো অন্য জিনিসের উপর। পুরো বাড়িতে একটা ভয়ঙ্কর অ্যাটমসফিয়ার হয়ে যায়, এমনকি কাজের লোক আসা ভয়ে বন্ধ করে দেয়। তো এরপর একদিন রাতে কার্তিক একাই বসে মদ খাচ্ছিল, তার চোখ পুরো লাল হয়েছিল, তার চেহারায় স্পষ্টভাবে ক্লান্তি এবং কষ্ট দেখা যাচ্ছিল। আর তখন ওই সময় তার অনুভব হয় ঘরের দরজার সামনে কেউ আছে। তো কার্তিক দ্রুত মাথা উঁচু করে দেখে এবং দেখতে পায় সত্যি ওর সামনে নেহা দাঁড়িয়ে রয়েছে। তো নেহাকে দেখে কার্তিক যেন আবারও নতুন করে জীবন ফিরে পায়। তো কার্তিক দ্রুত নেহার সামনে যায় এবং কাবা কাবা কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমার কোনো ধারণা আছে আমি কতদিন ধরে তোমাকে খুঁজে চলেছি? আমি সব জায়গায় তোমাকে খুঁজেছি। তো এসব শোনার পরেও নেহার চেহারায় আমরা কোনো ধরনের কোমলতা দেখতে পাই না কার্তিকের জন্য। আর নেহা এরপর শান্ত হয়ে স্পষ্ট শব্দে বলতে থাকে, তুমি কি এখনো বুঝতে পারোনি আমি তোমাকে ভালোবাসি না? আমি আগেও বলেছি, আজও বলছি, আমার মনে শুধুমাত্র গৌতমী রয়েছে। তো এইটা শোনার পর কার্তিকের চেহারা পুরো রাগে লাল হয়ে যায়, নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু তার ভেতরে রাগ বাড়তেই থাকে। আর এবারও নেহা পিছু হটার নাম নেয় না। সে দৃঢ় কণ্ঠে বলে, শুধুমাত্র চাওয়া থেকেই কেউ অন্য কারো ভালোবাসার অধিকার পেয়ে যায় না। আর এই পরিস্থিতি এরপর ভয়ঙ্কর রূপ নেয়, মানে বুঝতেই পারছো, মারামারি কাটাকাটি। তো ওদের যে মারামারি হচ্ছিল আশেপাশের প্রতিবেশীরা মনে করে যে ওদের ডেইলি স্বামী স্ত্রীর ঝগড়া, তো এই জন্য ইগনোর করে। কিন্তু আওয়াজ যখন আরো জোরালভাবে শোনা যায় তারা চিন্তিত হয়ে পড়ে এবং প্রতিবেশীদের মধ্যে কেউ পুলিশে ইনফর্ম করে। আর তারপর পুলিশ দ্রুত কার্তিকের বাড়িতে চলে আসে এবং সেখানে তল্লাশি শুরু করে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, পুলিশ আসার আগে কিন্তু কার্তিক অজ্ঞান হয়েছিল। তো বাড়ির অবস্থা দেখে পুলিশ তো পুরো অবাক, চারিদিকে জিনিসপত্র ভেঙে চুরে পড়েছিল এবং পরিস্থিতি অনেক ভয়াবহ। তো সার্চ করে কার্তিককে তো বাড়িতে পাওয়া যায়, বাট নেহাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো খুবই রহস্যজনক একটা ব্যাপার। আর তারপর কার্তিকের ব্যাপারে মামলা হয়। তো এরপর পুলিশ করে কি কার্তিককে নিজের সাথে থানায় নিয়ে যায়, তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিন্তু কার্তিকের প্রত্যেকটা কথায় আবল তাবল, সে পাগলের মতো প্রলাপ বলছিল এবং একটা কথাই বলতে থাকে যে নেহা তাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি এবং তোমরা জেনে বুঝে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছো। তো বুঝতেই পারছো থানার মধ্যে কেউ সেই লেভেলের মনে করো কেওয়াজ বাজিয়ে দেয় এবং কার্তিকের পরিস্থিতি এত খারাপ হয় যে তখন পুলিশও বুঝতে পারে যে এই বিষয়টা শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইনভেস্টিগেশন বাড়ানো হয় এবং পুলিশ পুরনো সব জিনিস নিয়েই তল্লাশি করে। আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি পরিবার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং সকলের বয়ানই নোট করা হয়। আর এখানে সবার বয়ানের একটা কথাই সেম ছিল, সবাই বলে বিগত কয়েক বছর ধরেই কার্তিকের আচরণ অস্বাভাবিক ছিল আর সে নেহাকে একজন মানুষ নয় বরং নিজের সম্পত্তি মনে করত। তো এরপর ধীরে ধীরে পুলিশের কাছে সকল প্রমাণ একত্রিত হতে থাকে এবং মামলা এরপর আদালত পর্যন্ত পৌঁছায় এবং কোর্টে অনেক সাক্ষী থেকে সাক্ষ্য নেওয়া হয় আর সকল ঘটনাকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করা হয়। তো লম্বা শুনানির পরে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে কার্তিকের মানসিক চিকিৎসার প্রয়োজন আছে আর এই কারণে তাকে মানসিক হসপিটালে পাঠানো হবে। তো এর কিছুদিন পরে পুলিশ অফিসার কার্তিকের সঙ্গে দেখা করতে আসে। তবে কার্তিক আগের চেয়ে অনেক বেশি শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার মনে এখন একটাই প্রশ্ন ছিল, নেহা কোথায় আছে? তো এই মহিলা পুলিশ অফিসার তখন কার্তিকের দিকে তাকিয়ে বলে, নেহা যেখানে আছে অনেক ভালো আছে। তো এই কথা শুনে কার্তিকের চেহারায় হালকা একটু শান্তির রেখা দেখা যায়, বাট এরপরে অফিসার তাকে সম্পূর্ণ সত্য ঘটনা খুলে বলে। তো ওই অফিসার বলে, নেহার জীবনের অনেকটা সময় ভয় আর একাকিত্বের মধ্যে গিয়েছে, তবে শেষ পর্যন্ত সে সাহস জুগিয়ে আমাদের কাছে সকল
কথা সে খুলে বলে। আর নেহার জীবনকে তখন বাঁচাতে আমরা এই প্ল্যানটা করেছিলাম, যাতে সে বাকি জীবন শান্তিতে কাটাতে পারে। মানে বিষয়টা হয়তো বুঝতে পেরেছো। নেহা 7 দিন ধরে থাকবে, এতে কার্তিক আরো বেশি পাগল হয়ে যাবে, পাগলামি করবে, তারপর নেহা এসে ঝগড়াঝাটি করবে। এইভাবে কি হবে, কার্তিক মনে করো তো আগে থেকেই মাল খাওয়া, অজ্ঞান হয়ে পড়ে যাবে। তারপর নেহাকে সরিয়ে নিয়েছে, এরপর কার্তিকের উপর দায়িত্ব হয়েছে যে নেহা কোথায়, এটুকুই বুঝলাম আর কি। তো যাই হোক, এরপর আদালতে ওকে নিয়ে মামলা টামলা হয়। তো এরপর পুলিশ অফিসার বলে যে ভালোবাসা আর পাগলামি এক জিনিস নয়, ভালোবাসা মানুষকে স্বাধীনতা দেয়, বাট পাগলাই মানুষকে বন্ধনে বেঁধে ফেলে। তো কার্তিক, তুমি সবসময় নেহাকে নিজের কাছে রাখতে চেয়েছিলে, কিন্তু ওর মন বুঝতে চেষ্টা করনি, আর এই জন্যই এই সমস্যাগুলো হয়েছে। আর এই কথা কার্তিক চুপচাপ মাথা নিচু করে মেনে নেয়। মানে হয়তো প্রথমবার কার্তিক তার ভুল বুঝতে পেরেছে। মানে আদালত এখানে নেহার যে মামলাটা সেটা আমলে নিয়েছে, এবং কার্তিক যে অ্যাকচুয়ালি অত্যাচার করতো সেটা আমলে নিয়ে ওকে পাগল বানিয়ে পাগলখানায় পাঠিয়ে দিয়েছে, সুস্থ হলে জেল খাটবি। আর অন্যদিকে নেহা তার জীবন নতুন করে শুরু করেছিল। সে নিজের পুরাতন ভয়ের মানসিক ট্রমা থেকে বেরিয়ে এসেছে, কারণ তার জীবনে তার একমাত্র ভালোবাসা, আশা, ভরসা, আত্মবিশ্বাস গৌতম আবার ফিরে এসেছে, এবং গৌতমের সাথে সে বাকি জীবন অনেক সুন্দর করে কাটাবে। আর এখানেই শেষ হয় আগলি স্টোরি সিনেমার কাহিনী। তো সিনেমার কাহিনী অনেকটা বাস্তব ভিত্তিক, আর এখান থেকে অনেক কিছু শেখারও আছে। জোর করে পীড়িত হওয়া যায় না। আর এখানে যে আমরা সিনেমাতে দেখলাম যে শুধুমাত্র যে মেয়েরা এরকম একটা রিলেশনশিপে কষ্ট করে তা কিন্তু না, পুরুষরাও কিন্তু কষ্ট করে। তুমি দেখো বর্তমানে পুরুষদের চেয়ে মেয়েরা পরকীয়ায় বেশি লিপ্ত। একটা পুরুষ হালারপো যে অনেক কষ্ট কাজ করে, একটা মার্কেটিং ডিপার্টমেন্টে যে জব করে, তাদের যে প্যারা, সপ্তাহে 6 দিন কাজ করতে হয়, টার্গেট পূরণ করতে হয়, বা বাইরের যে কোনো সেক্টরে, মানে নর্মাল যে সেক্টরগুলো যেগুলো অনেক বেশি কষ্টের, ড্রাইভিং অমুক তমুক, তারা কিন্তু সারা দিন কষ্ট করছে বাইরে, কিসের জন্য? ফ্যামিলিকে একটু সুখ দেওয়ার জন্য। তাদের কিন্তু অত হাতের সময় নেই যে প্রীতি দেখাবে। কিন্তু অন্যদিকে হয়েছে কি, আগে যে মহিলা মানুষ ছিল, যেমন আমার মা যেমন ছিলেন, আমরা তো একেবারে অজপাড়া গায়ের মানুষ। শেষ রাত হতে আমাদের আম্মা করতে কি, পুকুর থেকে কাদা এনে তোরা মাটির চুলা টোলা লেপে ঘুম থেকে উঠতে আমরা দেখতাম রান্না বাড়া রেডি, তারপর আমাদের নিয়ে পড়তে বসাতো, খাওয়া দাওয়া করাতো। কই থেকে লাকড়ি ম্যানেজ করতে হবে, এইগুলো লাকড়ি ম্যানেজ তারা করতো। তারা মনে করো যে একটা শাক পাতা ছিঁড়ে নেও, কিভাবে আমার বাবার টাকা বাঁচাবে। মানে আয়কর যে ব্যাপারটা ছিল, একটা ফ্যামিলিতে মহিলাদের হিউজ কন্ট্রিবিউশন থাকতো, 2 টাকা বাঁচানোর চেষ্টা করতো স্বামীর। কিন্তু এখন হয়েছে কি, স্বামীরা যেটা করেছে, তারা ওই কষ্টগুলো নিজের উপর নিয়ে নিয়েছে। বেশিরভাগ স্বামী দেখবে একটু স্বাবলম্বী হলেই করে কি, বাসা বাড়িতে ওঠে, তখন তাদের ডুয়াল ল্যাপার কাজ থাকে না, বা বেশিরভাগ বাড়ি কিন্তু তোমার এখন পাকা হয়ে গিয়েছে। তারপর তোমার এখন তারা কি করে, গ্যাসে রান্না করে, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস রয়েছে। মহিলাদের কাজ কিন্তু অনেক কমে গিয়েছে, আর সেটা কার উপর চাপ পড়েছে? পুরুষদের উপর। কারণ আমার মা আমার বাবার 50 টাকা বাঁচানোর জন্য বা মাসে 100 টাকা বাঁচানোর জন্য যে কষ্টগুলো করেছে, লাকড়ি শুকানো, গোবর দিয়ে তোমার ঘষি বানানো, আমার ওয়াইফ কিন্তু এগুলো করছে না। তাকে আমরা গ্যাস দিয়ে দিয়েছি, তার এখন গ্যাস আছে, ইলেকট্রিক চুলা আছে। আর তারপর আবার কি, একক তো চালানোর জন্য বিভিন্ন শাক পাতা তারা তুলে নিয়ে আসতো। আমার ওয়াইফের এটা লাগছে না, আমি সেটা নিয়ে এসেছি। তো এর ফলে কি হচ্ছে, পুরুষরা কি করছে, সে মহিলাদের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু নিজে পে করে দিচ্ছে, আর এজ এ রেজাল্ট মহিলারা সময় বেশি পাচ্ছে। আর সময় বেশি পাওয়ার ফলে কি হচ্ছে, কারণ বেড়ায় তো তোমার 10 ঘন্টা কাজ করছে বাইরে, মহিলার তো 3 ঘন্টায় কাজ শেষ, 5 ঘন্টা সে সময় কাটাবে কার সাথে? আর তখনই যে সমস্যাগুলো হয়, মানে আমি এটা 2 সাইড থেকেই বলছি। আবার কোন সেক্টর যদি পুরুষরা বেশি প্রতিষ্ঠিত থাকে এবং ফ্রি টাইম পায়, সেখানে আবার মহিলাদেরই অবস্থা হয়। ধরো আমার ব্যাপারটা বলি, আমি যথেষ্ট প্রতিষ্ঠিত, আমার অর্থনৈতিক অবস্থা আছে, আমার হাতে সময় কম, সময় না থাকলেও যেহেতু আমি বাড়িতে থেকেই কাজ করি সারাদিনের সময়, তো আমার মতো লোক কিন্তু অকমকে কম করবে। আবার যে ব্যাপারটা মনে করো ড্রাইভিং করছে বা কি মার্কেটিং বিভাগে রয়েছে, বা এরকম যারা কাজ করে লং টাইম, স্ত্রীকে সময় দিতে পারে না, তাদের দিকে কিন্তু আবার স্ত্রীরা মনে করো অকাম করার সুযোগ পাচ্ছে। তো এইভাবে আসলে জাস্টিফাই করা যায় না ছেলে আর মেয়ে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকমই, বর্তমানে কারো জীবনে সুখে নাই। আর এর জন্য অবশ্যই স্বামী স্ত্রীর ভিতর ভালোবাসা থাকাটা জরুরি। তুমি দেখো একটা কথা বলি, গৌতমকে যতই ভালোবাসুক তোমার এই নেহা, বিয়ের পরেও কিন্তু পরকীয়া হয়, হ্যাঁ, কিন্তু কার্তিক ওর সাথে থেকেও ওকে কিন্তু অতখানি ভালোবাসা বোঝাতে পারে নাই। আবারও আমি বলছি, বিয়ের পরেও কিন্তু পরকীয়া হয়, কিশোর জন্য ব্যবহারে, আচরণে, কিন্তু এটা কার্তিকের পুরো ব্যর্থতা ছিল। এবার অনেক মেয়েকেও আমি এরকম দেখেছি, জামাই বিদেশে থাকে, সেই পাটে চলে, চেহারা একটু সুন্দর বলে জামাইটা বিয়ে করেছে, পোলা মানুষও খারাপ, ভালো রাখালে সুন্দর চেহারাই দেখে, ও সংসার কেমনে করবো এটা দেখে না। ইতালি গেছে বা সৌদি গেছে, আসার পর একটা বাড়ি করবো, সুন্দর একটা মেয়ে লাগবে, ডিমান্ড, যাওয়ার পরে সারা জীবন করে গোলামি, কেরে ভাই। তো যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি। এবং আমি যত ব্যস্ত থেকে যাই করি, আমি কিন্তু আমার ফ্যামিলিতে অঘোষিত রাজা, আমাকে দেখে সবাই ভয় পায়, আমার ভাই, মা, বোন, ওয়াইফ, আমার সবাই আমাকে দেখে ভয় পায়। তবে তার মানে না যে তাদেরকে আমি ভয় দেখিয়ে রাখি, তাদের যতটুকু দায়িত্ব ও রেসপন্সিবিলিটি আমি পালন করি, এর সাথে সাথে আমার জায়গাটা আমি স্ট্রেট কাট থাকি, কারণ আমি আমার পুরো ফ্যামিলির কিন্তু আমি গার্ডিয়ান। এখন আমি কিন্তু এখন আলাদা হইনি, আমার ফ্যামিলিতে কোনো বিভেদ নেই, আমার মা, আমার ওয়াইফ, আমার ভাই আমার বোন, তারা সবাই একসাথে থাকে। কিসের জন্য? আমি শক্ত পুরুষ এবং আমি স্ট্যান্ডার্ড একটা পুরুষ বলে। তবে তার মানে এই না যে আমি তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করি। যার যতটুকু লাগবে, আমার ওয়াইফের সাথে আমি যথেষ্ট রোমান্টিকতা করি যতটুকু প্রয়োজন, তবু আবার না, আমার মাকে যথেষ্ট সম্মান করি যতটুকু প্রয়োজন, সবার সাথে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ভূমিকা পালন করার চেষ্টা করি। তো এই জন্য আমাদের যারা মেয়ে ফ্যান রয়েছে, তাদের স্বামীরা যদি বাইরে লং টাইম কাজ করে, তোমাদের উচিত তাকে সাপোর্ট করা। আসার পরে তাকে এমন কোনো ওই যে এটা নাই ওইটা নাই এইসব শুনে তাকে মাথা গরম করে দেওয়ার দরকার নাই। তারা আসবে, তার কেয়ার করবে, কারণ দেখো তোমার হাজবেন্ড তোমাকে যে ভালোবাসবে, পৃথিবীর অন্য কোনো হালাত তোমাকে ভালোবাসবে না। তাদের ধান দেয় এক সাময়িক একটা করে মজা করবে, তোমার সাথে ভালোবাসা নাটক দেখে
হবে, আরেকজনের কাছে গল্প করবো, মুখের ভরে এটা করে আসছি। খুব সাবধানের ব্যাপারগুলো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অর নামে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো, এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে, যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্টগুলো চলে, সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে। এবং এর ফলে কি হয়, ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমের। এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো, সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব। তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়াও আমাদের স্নিকার্সের কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ, অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো, এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।